প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি আমার পরিচয় উপস্থাপন করছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক বাংলা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকে আমাদের আলোচ্য বিষয়ের যে শিরোনাম, আমরা আমাদের শিরোনামটা দেখে আসি। সেখানে কি বিষয় নিয়ে আলোচনা করব? আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হিসেবে কতখানি সার্থক, এর বিচার। তোমরা জানো, বাংলা সাহিত্যের মধ্যযুগের আমাদের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের ইতিহাসের আঙ্গিকে ভাষাতাত্ত্বিক বিচার বিশ্লেষণে এর গুরুত্ব সর্বাধিক। ফলে এই বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং মোটামুটি আমরা একটা ভালো আলোচনা এবং সার্থক আলোচনা তোমাদের উপহার দিতে পারব। আমরা দেখি আমাদের পরবর্তী আলোচনা, অর্থাৎ এই আলোচনার শিখন ফলটা কী আসবে। আমরা শিখন ফলটা একটু আমাদের স্লাইডে দেখে নিই। এই আলোচ্য বিষয় থেকে যে শিখন ফল আমরা পাব, সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি এভাবে: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারের কাহিনী জানা যাবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা যাবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ দর্শন সম্পর্কে বুঝতে পারা যাবে, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। মোটামুটি আমরা একটি সুন্দর ধারণা পেয়েছি যে এই আলোচনা থেকে কী শিখন ফল পাব। সেখানে এ কাব্যের কাহিনী সম্পর্কে জানতে পারব, বৈশিষ্ট্য সম্পর্ক নিরূপণ করতে পারব, নাট্যগুণ সম্পর্কে একটা ধারণা পাব, সমাজ দর্শন সম্পর্কে বুঝতে পারব, আর এই কাব্যের যে ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার আছে এ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনা দেখে আমরা কতদূর পর্যন্ত তোমাদের জন্য ফলপ্রসূ করতে পারি এবং কিভাবে এই আলোচনার বিশিষ্ট দিক রক্ষা করে সামনের দিকে অগ্রসর হব, তোমরা একটু আমাকে অনুসরণ করো। আমরা পরবর্তীতে লক্ষ্য করছি আমাদের স্লাইডে আমরা এই কাব্যের একটি সংক্ষিপ্ত তথ্য তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। দেখো, সেখানে এই তথ্যের মধ্যে আমরা যা আলোচনা করব সেটি হলো, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বরু চণ্ডীদাস কর্তৃক রচিত। এই কাব্যটি চতুর্দশ শতকে বরু চণ্ডীদাস রচনা করেন। তারপরে এই কাব্যটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে পুঁথি উদ্ধার করা হয়। কাব্যটির যে পুঁথি, এটি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে গোয়ালঘর, সেখান থেকে উদ্ধার করা হয়। তারপর এই কাব্যটি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ সম্পাদনা করেন। কাব্যটির মধ্যে 13টি খণ্ড রয়েছে। আর 1909 সালে কাব্যটি আবিষ্কৃত হয়। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক
এটি প্রকাশিত হয়। এটি ছিল আমাদের মোটামুটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংক্ষিপ্ত তথ্য। বরুচণ্ডীদাস কাব্যটি রচনা করেন, বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ কাব্যটি সম্পাদনা করেন এবং পশ্চিমবঙ্গের বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক কাব্যটি প্রকাশিত হয়। মোটামুটি এই তথ্য নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমরা পরবর্তীতে লক্ষ্য করছি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ নিয়ে। এই নামকরণ যখন করে তখন রচয়িতা এবং সম্পাদক দুজনের মতামতের এবং দুজনের কাব্যিক যে রচনা এবং বৈশিষ্ট্য, একে কেন্দ্র করে আমরা একটু বিতর্কের সম্মুখীন হয়েছিলাম। তারপরেও দেখি সর্বশেষ সিদ্ধান্ত সেখানে কি প্রয়োগ করা হয়েছে। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লক্ষ্য করছি এই কাব্যের পুঁথিটির প্রথম দুটি এবং শেষ পৃষ্ঠা পাওয়া যায়নি। তারপর এই কাব্যটির যে চিরকুট পাওয়া গিয়েছিল প্রাপ্ত পুঁথিতে, সেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামের পরিচয় পাওয়া যায়। তারপর আমরা লক্ষ্য করছি যে আবিষ্কর্তা ও সম্পাদক বৈষ্ণব লেখকদের ইঙ্গিতানুসারে গ্রন্থের নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন। বৈষ্ণব লেখকরা যেভাবে ইঙ্গিত দিয়েছেন তার আঙ্গিকে তিনি এটার নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন। কবির ভণিতায় চণ্ডীদাস এবং অধিকাংশ ক্ষেত্রে বরুচণ্ডীদাস পাওয়ায় সম্পাদক এ গ্রন্থের কবি হিসেবে বরুচণ্ডীদাসকে নিশ্চিত করেন। এটি ছিল মূলত নামকরণের ছোট্ট একটি কাহিনী। প্রথম দিকে যে পুঁথিটা পাওয়া যায় সেই পুঁথিতে প্রথম দিকের দুটি পৃষ্ঠা এবং শেষের পৃষ্ঠা পাওয়া যায়নি। আর যে চিরকুটটা ছিল বইয়ের মধ্যে, সেখানে নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। পরবর্তীতে আবিষ্কর্তা বা সম্পাদক বৈষ্ণব কবিদের বিভিন্ন ইঙ্গিত এবং ইশারায় যে রূপ পায় সেই রূপের আঙ্গিকে নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন। আর কাব্যের অধিকাংশ জায়গায়, বিশেষ করে ভণিতায় এবং অন্যান্য জায়গায় বরুচণ্ডীদাস এর নাম পাওয়া যায়। এই নামকরণকে পরবর্তীতে আমরা দেখছি বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ বরুচণ্ডীদাস নামকেই নিশ্চিত করেছেন। আমরা আমাদের নামকরণের পরবর্তীতে দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয় বিন্যাস কীভাবে করেছেন। একটি ভালো কাব্যের বা মানসম্পন্ন কাব্যের বিষয় বিন্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বিষয় বিন্যাসের রূপ দেখেই কাব্যের শৈল্পিক মান নির্ধারণ করা হয় এবং কবির যে শিল্প চাতুরী সম্পর্কে কতটুকু জ্ঞান এবং সেটা কিভাবে তিনি প্রয়োগ করেন তার সম্পর্কে একটা বাস্তব ধারণা পাওয়া যায়। আমরা দেখি এ কাব্যের বিষয় বিন্যাসের মধ্যে কবি কী কী রূপের ইঙ্গিত দিয়েছেন এবং কিভাবে তিনি সেটি সজ্জিত করেছেন। আমরা আমাদের স্লাইডে লক্ষ্য করছি কয়েকটি বিষয়, তোমরা একটু দেখে নাও। প্রথম আমরা লক্ষ্য করছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য রাধাকৃষ্ণের প্রেমের লীলা। রাধা এবং কৃষ্ণের যে প্রেম, সেখানে প্রেমটাকে একটা লীলাময়ী ভাবে আকর্ষণে মনোগ্রাহী করে তোলা হয়েছে। এ প্রেমের মধ্যে স্থূল রূপ আছে, কামনা বাসনার ক্ষেত্রে সম্ভোগ রূপ আছে, কৃষ্ণের বেহায়াপনা আছে এবং রাধিকা গোপবালিকা পরবর্তীতে তারও এই স্থূল প্রেমের প্রতি মন আকর্ষণ এবং দেউলিয়াপনত্বের রূপ বিরাজ করছে। কাব্যের প্যাটার্ন বা কাব্যের বিন্যস্ত এর যে প্রকৃতি, সেখানে জয়দেবের যে গীতগোবিন্দ আছে সেই গীতগোবিন্দ কাব্যের বিন্যস্ত রূপ লক্ষ্য করা যায়। আঙ্গিক সজ্জায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটি মহাকাব্য। এর আগেও আমরা আলোচনা করেছি কাব্যটি 13টি খণ্ডে পরস্পর একটা
সাদৃশ্য বজায় রেখে সামনের দিকে অগ্রসর হয়েছে। কাব্যের মধ্যে 3টি চরিত্র আছে, বিশেষ করে রাধা, কৃষ্ণ এবং বরাই। সমগ্র রচনায় 415টি পদ আছে এবং পদগুলো বিভক্তি, একটা থেকে আরেকটা বিভক্ত এবং বেশ সজ্জিত আকারে সেটাকে তুলে ধরা হয়েছে। স্বর্গশীর্ষ আছে কাব্যে এবং সেই স্বর্গশীর্ষে 123টি শ্লোক নির্ধারণ করা হয়েছে। ফলে আমরা বিষয়বস্তুর যে রূপাবয়ব এবং সুষ্ঠু কাঠামো চমৎকার রূপে দেখছি যে এর সুন্দর একটি বিষয় বিন্যস্ত রূপে প্রকাশ করা হয়েছে। সেখানে রাধাকৃষ্ণের প্রেমের কথা, গীতগোবিন্দর যে রূপ আছে সে রূপের কথা, বা যে রূপে কাব্যটি বিন্যস্ত সে বিন্যস্তের কথা, মহাকাব্যের স্বরূপ, বিভিন্ন খণ্ডের রূপ, চারিত্রিক বেশ সুষমা এবং বিভিন্ন স্বর্গ, বিভিন্ন পদে সমগ্র কাব্যটি সুসজ্জিত। ফলে মধ্যযুগের একক পূর্ণাঙ্গ কাব্য হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বেশ সার্থকতার স্বমহিমায় সমুজ্জ্বল। আমরা পরবর্তীতে দেখি কাব্যের মধ্যে যে সুষমা, বেশ করে চারিত্রিক সুষমা, চরিত্রগুলোকে কিভাবে বিন্যস্ত করা হয়েছে, ভাবের সাথে চরিত্রের প্রকৃতি কেমন এবং চরিত্রগুলো কি অভিনয় এবং নাট্যিক রূপে এই কাহিনীকে প্রাঞ্জল করে তুলেছে, পাঠকের উপযোগী, সমাজ সংস্কৃতির উপযোগী এবং ভাবের মধ্যে যে সম্মোহনী প্রক্রিয়া সেটিকে আরও কত জীবন্ত করে তোলা হয়েছে। আমরা চরিত্রগুলোর রূপ, সমবিবেহার এবং সুষমা দেখলে লক্ষ্য করি কাব্যটি কত মানানসই। তো সেখানে 3টি চরিত্র আমরা লক্ষ্য করছি, রাধাকৃষ্ণ বরাই, এবং চরিত্র 3টির মধ্যে যে সংলাপ এটি বেশ সমন্বয়ধর্মী। প্রত্যেকের ক্ষেত্রে উজ্জ্বলতার পরিচয় দিয়েছেন। কৃষ্ণ চরিত্র দেখি, সে দেবচরিত্র, মহান শক্তির আধার। এই শক্তিকে সে রাধার ক্ষেত্রে অপপ্রয়োগ করে। বিশেষ করে তার একটা খারাপ উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যের মধ্যে ছিল স্থূল কামোদ্য সম্ভোগের একটি রূপ, যেটি রাধিকাকে ভোগ করার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন। তারপর দেখি রাধিকা গোপবধূ, সে পরস্ত্রী অর্থাৎ আইহনের স্ত্রী। এই আইহন কৃষ্ণের মামা। ফলে রাধা কাব্যের সর্বোজ্জ্বল চরিত্র। বরাই কৃষ্ণ এবং রাধিকার মধ্যে প্রেমের দুতিয়ালি করে। বরাই একটি অদ্ভুত চরিত্র এবং অনেক ক্ষেত্রে টাইপ চরিত্র। এই টাইপ চরিত্র রাধা এবং কৃষ্ণের প্রেমকে জীবন্ত করেছে, ভাবের ক্ষেত্রে বিভিন্ন রসের সঞ্চার করেছে এবং একে একে পুরো কাব্যগ্রন্থের মধ্যে তিনি সমন্বয়, সুষমা, ভাবের আকুতি, রাধা এবং কৃষ্ণের যে ভাব, এই ভাবকে আরও সম্পৃক্ততা দান করে পুরো কাব্যটিকে ব্যঞ্জনায় এবং দত্তনায় পরিপূর্ণ করে তুলেছেন। ফলে চারিত্রিক সুষমা রূপায়ণে কবি খুব সার্থকভাবে এই কাব্যের মধ্যে বিরাজ করছেন। তারপর আমরা লক্ষ্য করি যে একটি ভালো কাব্যকে প্রতিষ্ঠিত করতে হলে সেই সমাজের যে চিত্র, এই চিত্র কবি কীভাবে নিরূপণ করেন। আমরা দেখি আমাদের স্লাইডে আমরা সমাজচিত্র সম্পর্কে কী আলোচনা করছি। বরিচণ্ডীদাস যখন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন তখন শাহ সামন্তদের একটি যুগ এবং সেই যুগে অবসরভোগী যারা শাসক তারাই মূলত সমাজের পোষক। সম্পূর্ণ সমাজ তারাই নিয়ন্ত্রণ করতেন। অর্থাৎ পুঁজির একটা আস্ফালন, সামন্ততান্ত্রিক শ্রেণীর যারা প্রভু তারা বিভিন্নভাবে পোষক হিসেবে, শাসক হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত। তারপর আমরা লক্ষ্য করছি সেখানে শোষক এবং শাসিতের অত্যাচারমূলক আচরণ নিহিত ছিল।
শোষক এবং শাসিত পরস্পর একই সুতোয় গাঁথা এবং শাসক শোষকের রূপ নিয়েই সাধারণ প্রজাদের উপর সাধারণ কার্যাদি সম্পন্ন করতে গিয়ে অত্যাচার করতেন এবং অত্যাচারের নানান রকম চিত্র কাব্যের মধ্যে লক্ষ্য করা যায়। সমাজে বাল্যবিবাহ এবং পরকীয়া প্রেমের প্রচলন ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা লক্ষ্য করছি রাধিকা পরের স্ত্রী, বিশেষ করে আয়নের স্ত্রী, সেই স্ত্রীর সাথে কৃষ্ণ অবৈধ সম্পর্ক করবার জন্য ব্যাকুল হয়ে যায়। বিভিন্ন ছলাকলায় শক্তি প্রয়োগ করে রাধিকার প্রেমের বশে নিয়ে আসে, শেষ পর্যন্ত তাকে ভোগ করে। এই যে ভোগ করার যে রীতি বা মানসিকতা, এটি আমাদের সমাজ ব্যবস্থায় কোনো ক্রমেই মেনে নেবার মতো নয়। তৎকালীন সমাজেও এর বিরুদ্ধে নানান রকম নিন্দা ঘৃণা প্রকাশ করা হয়েছে। তবুও কৃষ্ণ নাছোড়বান্দা সমস্ত চারিত্রিক সুষমাকে বিসর্জন দিয়ে, সমস্ত ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে সে রাধার প্রেমে ব্যাকুল হয়েছিলেন এবং শেষ পর্যন্ত রাধার সতীত্ব হরণ করে সে রাধাকে একাকী বিচ্ছিন্ন করে সে মথুরায় গমন করে। তারপর আমরা তৎকালীন সমাজে দেখি যে কিশোরী মেয়েদের রক্ষণাবেক্ষণের জন্য রমণী নিয়োগ দেওয়া হতো। বড়াই ছিল রাধিকার এই রমণী। বড়াই সবসময় রাধিকাকে দেখাশোনা করত এবং এই রাধিকা বড়াইয়ের উপর বিভিন্নভাবে নির্ভরশীল ছিল। এটি তৎকালীন সমাজের একটা প্রচলিত নিয়ম যে কোনো কিশোরী ঘরের বাইরে যাবে বা কোনো লেনদেন বা হাট বাজারে গেলে সেখানে রমণী নিয়োগ করা হয় বা নিয়োগ করা হতো। তারপর আমরা দেখি বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই সমাজে বাস করত। কামার, কুমার, গোপ, তেলি, নাপিত প্রভৃতি শ্রেণীর মানুষ। একই সাথে এইসব শ্রেণীর মানুষ যখন বিপদগ্রস্ত হতো, তারা তাদের বিপদ থেকে মুক্ত হবার জন্য পূজা পার্বণে লিপ্ত হতো। আর সর্বশেষ এই সমাজের যেটি চমৎকৃত একটি রূপ ছিল, সেটি হলো মানুষ তার গান বাজনা এবং নৃত্য গীতকে প্রাঞ্জল করে তুলতেন এবং নিম্ন শ্রেণীর যেসব মেয়েরা এই নৃত্য করতে পারত বা গান গাইতে পারত, তাদের অনেক ক্ষেত্রেই সামাজিকভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করা হতো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে কাব্যের কাব্যরূপটা কীভাবে কবি উপস্থাপন করেছেন। আমাদের স্লাইড আমরা দেখি সেই রূপের ধরন বা বৈশিষ্ট্য কীভাবে তিনি দেখার চেষ্টা করেছেন এবং আমরা কিভাবে সেটি উপস্থাপন করেছি। প্রথমেই লক্ষ্য করছি গ্রাম্য পরিবেশে শৃঙ্গার রসে প্রাকৃতজনের বিশেষ উপভোগ্য। এই প্রাকৃতজন বলতে অস্পৃশ্যজনকে বোঝায়, নিম্ন শ্রেণীর মানুষকে বোঝায়। গ্রাম্য পরিবেশে, স্থূল পরিবেশে কিভাবে এটি উপস্থাপন করা হয়েছে, কিভাবে এটি তারা তাদের জীবন দিয়ে অর্থাৎ রস দিয়ে অনুভব করতেন, তার বিচিত্র চিত্র কাব্যরূপের মধ্যে আমরা পাচ্ছি। তারপরে পাচ্ছি কাব্যের মধ্যে কিছু লৌকিক বিশ্বাস বা সংস্কার, যেটি কাহিনীর ফাঁকে ফাঁকে বেশ চমৎকারভাবে কবি বরুচণ্ডী দাস উপস্থাপন করেছেন। বৈষয়িক এবং ব্যবহারিক জীবনের কিছু রীতিনীতি মাঝে মাঝে দেখা যায়, অর্থাৎ মানুষ কত বৈষয়িক হতে পারে এবং এই বৈষয়িক জীবনকে তারা ব্যবহারিক জীবনে কিভাবে প্রয়োগ করেছেন তার নির্মম, নিষ্ঠুর এবং মায়াবী রূপও আমরা লক্ষ্য করি। মানুষের জন্য এই রূপ যেমন আছে, আবার এই মানুষকে ফাঁকি দেবার জন্য, মানুষকে ধৃষ্টতা দেখানোর জন্য বিভিন্ন রূপের স্বকীয় মহিমা আমরা এক কাব্যের মধ্যে লক্ষ্য করছি। প্রিয় শিক্ষার্থী, তারপর আমরা লক্ষ্য করছি যে পৌরাণিক বিভিন্ন প্রসঙ্গ, বিশেষ করে ইঙ্গিত, রূপক, উপমা, উৎপ্রেক্ষার চমক এ কাব্যে বিদ্যমান।
বিভিন্ন প্রতীকায়ন করে কাব্যের মধ্যে বিভিন্ন অলঙ্কারের রূপ সেখানে দেখানো হয়েছে। এবং অলঙ্কার শুধু নয়, এই অলঙ্কারকে জীবনমুখী করে সুন্দর পরিবেশঘন রূপের যে প্রকৃতি এবং সেই প্রকৃতির প্রকৃতির যে বিষয়ানুরূপ, সেই বিষয়ানুরূপকে বস্তু নিরপেক্ষ করে তিনি প্রদর্শন করার চেষ্টা করেছেন। ফলে এক্ষেত্রে কবি অনেক সার্থক। মানুষের যে বিষয় ভাবনা, মানুষের যে নিরতিশয় ক্রিয়াকর্ম, এগুলোকে বিভিন্ন অলঙ্কারে সজ্জিত করেছেন। কাব্যে আমরা লক্ষ্য করছি বিশেষ কোনো তত্ত্ব ছিল না। অনেক সময় যারা কবি, সাধক, লেখক, তারা কোনো কিছু তাদের দর্শনকে তুলে ধরলে সেখানে একটা তত্ত্ব প্রচার করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোনো তত্ত্ব ছিল না। তারপর আমরা এখানে যে প্রেমটা দেখেছি, স্থূল প্রেম, কামদ, অসুচিকর, অরুচিকর, পরবর্তীতে আমাদের মধ্যে একটা ভাবের সঞ্চার করে, একটা ভাব বিহ্বলতার চেষ্টা করে। এবং সেই ভাব বিহ্বলতা আমরা দেখছি আমাদের সেই প্রেমকে সমুজ্জ্বলতা প্রদান করেছে, পরিশুদ্ধ হবার চেষ্টা করেছে। বিশেষ করে রাধার যে বিরহ, এই বিরহটা পরবর্তীতে মর্তের বিরহ, আস্তে 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 স্বর্গীয় একটা রূপে সেই প্রেমের সুর ধাবিত হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে, সমালোচক এখানে এভাবে বলেছেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে প্রেম রাধাকৃষ্ণের মধ্যে সমুজ্জ্বল ছিল, সেই প্রেম পরবর্তীতে বৈষ্ণব পদাবলী সাহিত্যে গিয়ে অমরত্ব লাভ করবার প্রচেষ্টায় বা প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। কাজেই এই ভোগবাদী সমাজ ব্যবস্থায় বা স্থূল সমাজ ব্যবস্থার যে স্বকীয়তা বা মহিমা, এটি পরবর্তীতে বৈষ্ণব পদাবলীর আকরে, ভাবে, চিন্তায় স্বর্গের দিকে ধাবিত হচ্ছে। তাই যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ, সেখানে বৈষ্ণব পদাবলীর শুরু বা আরম্ভ। এটি ছিল মূলত কাব্যরূপের পরিকাঠামো। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কাব্যের মধ্যে গীতিময়তের একটি সুস্পষ্ট রূপ লক্ষ্য করি। আমরা সেখানে লক্ষ্য করছি বিশেষ করে গঠনের দিক দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাট্যগুণ সম্পন্ন। নাটকের যে বিভিন্ন ফর্ম আছে, সেই ফর্মে এই কাব্যটাই সুসজ্জিত। তারপর লক্ষ্য করছি যে নাটকের যে রূপ আছে বা নাটকের গঠন প্রণালীতে যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণরূপে এই কাব্যের মধ্যে ক্রিয়াশীল। অর্থাৎ সেখানে আরম্ভ আছে, ক্রমব্যাপ্তি আছে, চূড়ান্ত দ্বন্দ্ব আছে, গ্রন্থিমোচন আছে ও উপসংহার আছে। ফলে নাট্যিক যে বিষয় বা বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে ভাবে, বিমুখতায়, সম্মোহনীতে ক্রিয়াশীল। তারপর যে দেখছি সংলাপগুলো, সংলাপের মধ্যে বেশ তীক্ষ্ণতা আছে। ঘটনার স্থান যে পরিবর্তন হয়, সে পরিবর্তনের মধ্যে বৈচিত্র্য আছে। একখানের যে গতিময়তা, সেখানেও নাট্যগুণ সমজ্জিত বা প্রকটিত। তারপর লক্ষ্য করছি যে নাটকের যে চঞ্চলতা, এটি আস্তে 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 গীতিময়তার দিকে মিশে গিয়েছে। এই যে নাট্যিক রূপ বা চঞ্চলতা গীতিময়তার মধ্যে মিশে গিয়ে এক কাব্যের মধ্যে একটা আলাদা সৌন্দর্য প্রদান করেছেন। একটি বড় মাপের কুশলী, তার পক্ষেই এই ভাব বিমোক্ষণের যে রূপ এবং এটিকে শৈল্পিক কাঠামোর সাথে সমন্বয় করে একটা সার্থক শিল্পে রূপায়ণ করা সম্ভব। বড়ুচণ্ডী দাসের মধ্যে আমরা এই গুণ এবং প্রতিভার সমন্বয় লক্ষ্য করছি। তারপর আমরা লক্ষ্য করছি যে এই নাটকে, এই কাব্যে নাটক নয় কিন্তু নিঃসন্দিগ্ধ মধ্যযুগের কাব্যের যে জগৎ, সেই জগতে একটা নাটকীয় ভঙ্গিতে কাব্যনাট্য হিসেবে এটি সুপ্রতিষ্ঠিত। কাব্যনাট্য বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি এভাবে, এটি মূলত একটা কাব্য, কিন্তু এই কাব্যের গঠন
প্রকৃতিটা নাট্যিক ফর্মে। একটি কাব্য যখন নাট্যিক ফর্মে প্রবাহিত হয়, নাটকের বিভিন্ন গুণান্বিত রূপে যখন সমুজ্জ্বলতা পায়, তখন সেটি কাব্যনাট্য হয়ে যায়। এই কাব্যনাট্যের গুণ এবং বৈশিষ্ট্য নিয়ে আস্তে 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 গীতি কবিতার স্বরূপে সেটি অগ্রসর হচ্ছে। একটি কাব্যের যে সৌন্দর্য এবং গীতিময়তার সুরে এবং সূত্রে কিভাবে সেটিকে আমাদের মনোগ্রাহী করা হয়েছে, তার কিছু বৈশিষ্ট্য আমরা একটু লক্ষ্য করি। গীতিময়তার সৌন্দর্য প্রকাশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গোড়ার দিকে ঝুমুর শ্রেণীর লোকসঙ্গীতের প্রভাব বিদ্যমান। তারপর আমরা লক্ষ্য করি বংশীখণ্ড ও রাধা বিরহ খণ্ডে সে সুর গীতি কবিতার উচ্চ পর্যায়ে পৌঁছেছে। গীতিময়তার গভীরতার স্বাদ। তারপর দেখছি শ্রীকৃষ্ণ কীর্তনের যে অনেক পদ আছে, সে পদগুলো ভাবের গভীরতায় বেশ সমৃদ্ধ। এই যে ভাব যে কোনো শিল্পীর ভাবের সাযুজ্যতা, রসগ্রাহী রূপ এবং চিন্তার প্রকৃত খোরাক শিল্পকে মানানসই প্রদানে বেশ সহায়ক ভূমিকা পালন করে। যার ভাব নেই তার প্রেম নেই। ফলে প্রেম এবং ভাবকে মিথস্ক্রিয়ায় চমৎকার রূপের আঙিনায় সেটি দাঁড় করানো কঠিন কাজ। কিন্তু বরুচণ্ডী দাস ভাবের ক্ষেত্রে একজন সুদক্ষ রসিক, রসজ্ঞ রূপে তিনি জড়জগৎকে আস্বাদন করেছেন। এই আস্বাদনের আঙ্গিকায় রাধা এবং কৃষ্ণের প্রেমকে সবার জন্য, সাধারণ নরনারীর জন্য, আমাদের বিষয় চেতনাকে সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। এই গীতিমতের সৌন্দর্যের মধ্যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে, সেটা হচ্ছে কবির যে ব্যক্তিগত অনুভূতি। এই ব্যক্তিগত অনুভূতি অর্থাৎ কবি নিজে যেটি ভেবেছেন, তার ভাবের কথা, চিন্তার কথা, তার অনুপ্রেরণার কথা, তৎকালীন সমাজের বিভিন্ন সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রূপের মধ্যে যে বেমানান রূপ, সেই রূপকে কবি শিল্পের আঁচড়ে তুলে নিয়ে কাব্যিক সৌন্দর্যের দিকে এগিয়ে গেছেন। অর্থাৎ কবির ব্যক্তিগত ভাবনাটিই তৎকালীন সমাজে একটি কাব্যিক সৌন্দর্যের সার্থক রূপায়ণ হিসেবে প্রস্ফুটিত হয়েছে। এই যে সৌন্দর্যের মধ্যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন শ্রেণীর লোকসঙ্গীতের রূপ, বিশেষ করে গোড়ার দিকে ঝুমুর শ্রেণীর নাচ, রাধা এবং কৃষ্ণের যে বংশীখণ্ড এবং বিরহখণ্ডের যে সুর, সে সুরটা ক্রমেই উচ্চ দিকে প্রবাহিত। গীতিময়তার একটি স্বাদ গভীরে অনুভব করার মতো উপলব্ধি বিভিন্ন রূপে সেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তারপরে ভাবগুলো ক্রমেই একটা গভীরতায় এবং নির্যাস রূপে সামনের দিকে ধাবিত হচ্ছে। তারপর লক্ষ্য করছি কবির ব্যক্তিগত অনুভূতি কাব্যিক সৌন্দর্যের অনুভূতির মধ্যে দিয়ে সবার জন্য প্রাঞ্জল এবং সর্বজনীন হয়েছে। একমাত্র বরুচণ্ডী দাসের মতো কবির পক্ষেই এগুলোকে সার্থক রূপায়ণ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সার্থকতা বিচারের একটা মাপকাঠি, সেটি হলো গ্রাম্য উপমায় মৌলিকত্ব। এই কাব্যের মধ্যে যে গ্রাম্য উপমা আছে এবং এটা কতটা মৌলিক, তার দু একটা চরণ যদি আমরা লক্ষ্য করি বা কবিতার যে পংক্তিগুলো আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো বরুচণ্ডী দাস কতটা প্রতিভাধর এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার ক্ষেত্রে তার মেধামননের কত সার্থক প্রয়োগ করেছেন। আমরা দেখি সেখানে এই মৌলিক রূপটা কেমন, আমরা একটু স্লাইডে দেখি সেখানে কিভাবে প্রকাশ করা হয়েছে। গ্রাম্য উপমা আমরা লক্ষ্য করছি একটি পংক্তিতে যে মন পুরে আগু বড়াই জগজনে জানি, মোর মন পরে যেন কুম্ভেরের পানি।
মন পুরে আগো বড়াই জগজনে জানি, মোর মন পুরে যেন কুম্ভারের পণি। এখানে এভাবে অ্যাড্রেস করা হচ্ছে একটা ভাবের কথা বা দুঃখের কথা, যে বড়াই আমার মন পড়ে কেউ জানে না। যেমন কুম্ভার তার পণি তৈরি করে, সেখানে পোড়ায়, বিভিন্নভাবে দগ্ধ করে, ঠিক আমার মনও এইরকম কৃষ্ণের জন্য বিভিন্ন রঙে বিভিন্নভাবে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বন পুড়ে যায় সেটা সবাই দেখতে পায়, কিন্তু আমার মন পড়ে, এই মনের যে পোড়ানি এটি কেউ দেখতে পায় না। এই যে তার আবেগ এবং আবেগের সাথে তার যে উপমা, এটি সার্থক কবির সার্থক ভাবনার রূপায়ণ, নিঃসন্দেহে একটা সুন্দর রূপায়ণ। এই রূপায়ণ কবিকে কবিত্ব শক্তিতে আরও অনুপ্রেরণা জুগিয়েছে। তারপর দেখছি যে শীতল মনোহর বাঁশি কেনা বায়ে, ডালত বসিয়া কেন কুইলি কারে রায়। যে একটা ডালে বসে পাখি বাঁশির সুর শোনে, এবং সেই বাঁশির সুরটা আমার আর কৃষ্ণের যে বাঁশির সুর, সেই সুর যেমন আমার হৃদয়কে শীতল করে দেয়, ঠিক তেমনি ডালে কুইলি পাখি বসে যে সুর তোলে, সেই সুরও আমাকে বিভিন্নভাবে ধ্বনিতে মুগ্ধ করে। ফলে পাখির যে সুর আর কৃষ্ণের বাঁশির সুর কবি একই উপমায় একইভাবে উপস্থাপন করেছেন। তারপর লক্ষ্য করছি আমরা আরেকটি চরণে বা উপমায়, মেঘ যেন আষাঢ় শ্রাবণে, ঝরে তার পানি নয়ন গো। আষাঢ় মাসে মেঘ নিঝড় রূপে ঝরতে থাকে, এবং আষাঢ় মাসে আমাদের নদ নদী খাল বিল পানিতে ভরে যায়। গভীর বৃষ্টিতে দিবস এবং রজনী একাকার হয়ে যায়। ঠিক এরকম রাধিকার অন্তরে বা মনে আষাঢ় মাসের মেঘ বরিশনের মধ্যে যে রূপ দাঁড়ায়, রাধিকাও ঠিক সেই রূপ কৃষ্ণের নয়নে, কৃষ্ণের প্রেমে নিজেকে সমর্পণ করার পর লক্ষ্য করছে ওই আষাঢ় মাসের যে মেঘের রূপ বা বর্ষণ, সেই বর্ষণ তার হৃদয়ের মধ্যেও বর্ষিত হচ্ছে একের পর এক। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে লক্ষ্য করছি কিছু প্রবাদ প্রবচন। গ্রাম্য উপমার সাথে যেমন কবি নিজেকে বিভিন্ন রূপে, বিভিন্ন অভিধায়, বিভিন্ন মনোগ্রাহী ভাবে তুলে ধরেছেন, আমরা প্রবাদ প্রবচনের মধ্যে সেই রূপের যে অভিজ্ঞতা, তার জ্ঞানের যে দৃঢ় রূপ, তার ভাবের যে চিরন্তন মহিমা, প্রবাদ প্রবচনে তিনি সেটি প্রকাশ করেছেন। আমরা দেখি মধ্যযুগের সেই প্রবাদ প্রবচনের স্বকীয় মহিমা কেমন, ভাবের উদ্রেক কীভাবে আমাদেরকে তাড়িত করে। প্রথম আমরা লক্ষ্য করছি একটি প্রবাদে, ললাট লিখিত খণ্ডন না যায়, অর্থাৎ আমাদের যে ভাগ্যের লিখন, এটি কখনো খণ্ডন করা যায় না। মধ্যযুগের সাহিত্য মাত্রই ধর্ম দেবদেবীর উপর নির্ভরশীল হবার একটা রূপ, অর্থাৎ ধর্মের বাইরে দেবদেবীর রূপের স্বমহিমা প্রকাশ করা খুব কঠিন ছিল। ফলে ধর্মকেন্দ্রিক, জীবনকেন্দ্রিক, প্রেমকেন্দ্রিক একটা ভাবে এই প্রবাদগুলো প্রতিষ্ঠিত। তারপর লক্ষ্য করছি অপনা মাংসে হরিণা বৈরী। হরিণের মাংসই হরিণের সবচেয়ে বড় শত্রু। কেন? হরিণের মাংস খুব সুস্বাদু। তারপর আমরা লক্ষ্য করছি একটি প্রবাদ, মাকড়ের যোগ্য কভু নহে গজমতি, হাতো বাড়াইল কি চাঁদের লাগ পাই, যে ডালে করম ভরে সে ডাল ভিঙ্গি পড়ে। এখানে রাধাকৃষ্ণকে প্রথম দিকে একটু স্যাটায়ার করেছে, কিছু উপমা, কিছু প্রয়োগের ভিতর দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে প্রেমের লীলা উন্মোচন করা বা প্রেমের ভাবকে সমক্ষণ করা তো সহজ নয়। আমি আয়নের স্ত্রী, আমার মান যশ আছে, ভাব আছে, সে ভাবের সাথে আমি
চলতে অভ্যস্ত, তুমি আমাকে হাত বাড়ালেই পাবে না। তারপরে আমরা শেষের দিকে কিছু প্রবাদে লক্ষ্য করছি, সেখানে বলা হচ্ছে যে আমার কর্ম খারাপ, আমার ভাগ্য দোষে আজ আমি অনেকটাই বিপদগামী। আমি যে ডাল ধরি সেই ডালই ভেঙে পড়ে আমার কর্মের কারণে। এই যে ভাগ্য, কর্ম, জীবন, প্রেমের মধ্যে কিছু বিদ্রুপাত্মক রূপ, কিছু আনন্দ, কিছু ভোগবাদী রূপ, কিছু বিচ্ছিন্ন রূপ, কিছু বিরহে হাহাকার ভাবের অনুপ্রেরণা, এগুলো নিয়েই প্রবাদ প্রবচন তৎকালীন জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা পরবর্তীতে দেখি এই কাব্যের রসবিচারের মধ্যে কী আছে। সেখানে বেশ কয়েকটা রসের কথা বলা হয়েছে। শৃঙ্গার রস, হাস্যরস এবং করুণ রসকে প্রাধান্য দিয়ে কবি সেই রসের রূপ উপস্থাপন করেছেন। সেখানে লক্ষ্য করছি আমরা যে জন্মখণ্ডে নারদের যে অঙ্গভঙ্গি, সেই অঙ্গভঙ্গির মাধ্যমে হাস্যরসের উদ্রেক হয়েছে। তারপর লক্ষ্য করছি কৃষ্ণ রাধিকাকে পাবার জন্য ভার বহন করে, সেখানে শৃঙ্গার রসের অনুপ্রেরণা আমরা লক্ষ্য করছি। তারপর আমরা রাধার যে বিরহ, সেই বিরহের মধ্যে যে উন্মাদনা এবং কৃষ্ণ প্রেমের যে ব্যাকুলতা, এই উন্মাদনা এবং ব্যাকুলতার স্বরূপ তুলে ধরা হয়েছে। তারপর আমরা লক্ষ্য করছি রাধাকৃষ্ণের যে প্রেম, এই প্রেমটা শাশ্বত সত্যের দিকে ধাবিত হচ্ছে এবং এখানে ভাবরসের গতি সঞ্চার করেছে। মূলত এই রসই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আস্বাদন করবার উপযোগী করে তুলেছে। বিশেষ করে কয়েকটি রস, শৃঙ্গার রস, হাস্যরস এবং করুণ রস। কৃষ্ণের বাহ্যাপনা, রাধিকা ভোগ করবার জন্য, রাধিকার মন জোগানোর জন্য বিভিন্ন সময় তার সেবা, তার পূজা, তার ভার বহন করা এবং কৃষ্ণ এবং রাধিকার প্রেম প্রথম দিকে স্থূল বা কামদ হলেও পরবর্তীতে সেই প্রেমের গতি স্বর্গের দিকে ধাবিত হচ্ছে এবং তার মধ্যে ভাবরসের গতি সঞ্চার করেছে। এটাই ছিল মূলত রসবিচার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কাব্যের গুণাগুণ, এই কাব্যের বিষয় বিন্যাস এবং ভাবের যে চাতুরী এবং শৈল্পিক যে যশ, এটিকে কেন্দ্র করে আজহার ইসলাম একটা মন্তব্য করেছেন। আমরা সেই মন্তব্যটা একটু দেখে নিই। তোমরা আমার স্লাইডের সাথে থাকো, দেখো সেখানে কি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে রাধাকৃষ্ণের প্রেমলীলার বিষয়কে কেন্দ্র করে রচিত কাব্যের যেসব বৈশিষ্ট্য বিদ্যুৎ সমাজকে মুগ্ধ করে, তার মধ্যে রয়েছে বাংলা ভাষার প্রাচীনত্বের অবিকৃত রূপ, রচনার আঙ্গিক পারিপাট্য, ছন্দ প্রকরণ, অলঙ্কার প্রয়োগে বৈচিত্র্য, অভিনবত্ব, সেই সঙ্গে পাণ্ডিত্যের ব্যবহার এবং মনস্তত্ত্বের চমৎকার অভিব্যঞ্জনা। পঞ্চদশ শতকের বাংলা ভাষার বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যই অবিকৃত রয়েছে। এখানে প্রাচীনত্বের যে অভিনব রূপ, ছন্দ এবং ভাবের যে পারিপাট্য এবং তৎকালীন সমাজে বিদ্যুৎ সমাজের যে ভাষার বৈশিষ্ট্য এবং সর্বশেষে পাণ্ডিত্যের যে ব্যবহার, বিশেষ করে মনস্তত্ত্বের চমৎকার অভিব্যঞ্জনা এক কাব্যটিকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে এবং ভাব এবং রূপে বৈশিষ্ট্য দান করেছে। একই সাথে এক কাব্যের মধ্যে অবিকৃত রূপের স্বরূপ উপস্থাপন করা হয়েছে। ফলে আজহার ইসলামের মন্তব্য থেকে আমরা বুঝতে পারি এক কাব্যের ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার বেশ পারিপাট্য আকারে সুসজ্জিত এবং বিদ্যুৎ সমাজের যে ভাষা এবং সেই ভাষার মধ্যে যে মহিমা, সেটি অবিকৃত রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের মূলত আলোচনা। আমাদের এই কাব্যের আলোচনা থেকে কিছু বিষয় আমরা মূল্যায়ন করতে চাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার যে আলোচনা শুনলে, এই আলোচনার যে প্রেক্ষিত বিষয় এবং তোমাদের যে অর্জিত বিষয়, আলোচনা থেকে তোমাদের যে অর্জন, দুটি বিষয়কে মিলে আমরা কিছু বিষয় মূল্যায়ন করছি এবং মূল্যায়নের প্রশ্নগুলো আমরা তোমাদের কাছে উপস্থিত করছি। আমরা প্রথম প্রশ্ন পাচ্ছি মূল্যায়নে। তোমরা আমার সাথে দেখার চেষ্টা করো এবং থাকার চেষ্টা করো। মধ্যযুগের বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও মোহাম্মদ শহীদুল্লাহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা কোন সময়ের বলে মনে করেন? উত্তর চতুর্দশ পঞ্চদশ শতাব্দীর। ধন্যবাদ।
তৃতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? উত্তর, নাট্যগীতি পাঁচালী কাব্য। ধন্যবাদ। চতুর্থ প্রশ্ন, রাধা ও কৃষ্ণের মধ্যে সামাজিক সম্পর্ক কী? উত্তর, মামি। ধন্যবাদ। আমাদের মূল্যায়ন অনেকাংশেই সফল এবং ফলপ্রসূ। আমরা যে মূল্যায়ন করবার চেষ্টা করছি যেভাবে, তোমরা সুন্দরভাবে আমাদের এই মূল্যায়নকে রেসপন্স করেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনা এবং মূল্যায়ন থেকে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে কিছু কাজ আমরা উপস্থাপন করছি। আশা করি বাড়িতে নীরবে নিভৃতে এই অ্যাসাইনমেন্টের কাজগুলো করবে। আমি প্রথম যে অ্যাসাইনমেন্টের কাজগুলো তোমাদের সামনে উপস্থিত করছি, একটু দেখে নিই কীভাবে কী প্রশ্ন আমরা তোমাদের সামনে উপস্থিত করেছি। 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে সমকালীন সমাজ বাস্তবতা সংস্কৃতি পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আঙ্গিকে সমকালীন সমাজ বাস্তবতা আলোচনা করবে। দ্বিতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মানবিক আবেদন আলোচনা করো। আমাদের নর নারীর যে বাসনা, কামনা এবং এই কামনা বাসনা কীভাবে শৈল্পিক নিদর্শন হিসেবে, ভাব হিসেবে বড়ুচন্দ্র দাস উপস্থাপন করেছে সে সম্পর্কে আলোচনা করবে। তৃতীয়, বংশীয় বিরহখণ্ড অবলম্বনে বড়াই চরিত্র বিশ্লেষণ করো। আমাদের দুটি চরিত্রের কথা এখানে বলা আছে, এখানে বড়াই চরিত্র। এবং পরবর্তীতে 4 নম্বর প্রশ্ন, রাধা চরিত্রের ক্রমবিকাশ আলোচনা করো। বংশী এবং বিরহখণ্ড অবলম্বনে বড়াই চরিত্র এবং 4 নম্বর রাধা চরিত্রের ক্রমবিকাশ আলোচনা। এটি ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। এই 4টি প্রশ্ন আছে। 4টি প্রশ্ন তোমরা বাড়িতে যে সহায়ক গ্রন্থ আছে, তোমাদের সিলেবাসে তোমরা দেবে কিছু সহায়ক গ্রন্থ আছে। আমিও আমার আলোচনায় সাথে কিছু বই সহায়ক হিসেবে আজকের আলোচনাকে ফলপ্রসূ করার জন্য উপস্থাপন করছি। এই সহায়ক গ্রন্থগুলোর সহায়তায় এবং সিলেবাসে যে গ্রন্থগুলো আছে সেগুলোর সাহায্যে মিলিয়ে কিছু প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে, এগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে দেখি আমরা কী সহায়ক গ্রন্থের আশ্রয় নিয়েছি এবং আজকের এই আলোচনাকে ফলপ্রসূ করবার জন্য আমি এই গ্রন্থগুলোর আশ্রয় নিয়েছি। আশা করি তোমরাও এর সহযোগিতা নিয়ে আলোচনাকে আরও ফলপ্রসূ করবে। শঙ্করী প্রসাদ বসু, মধ্যযুগের কবি ও কাব্য চণ্ডীদাস ও বিদ্যাপতি, তিনি চণ্ডীদাস ও বিদ্যাপতি নিয়ে এ গ্রন্থে ডিটেলস আলোচনা করেছেন। তারাপদ মুখোপাধ্যায়, চর্যাগীতি শ্রীকৃষ্ণ কীর্তন ওল্ড বেঙ্গলি টেক্সট, এ গ্রন্থে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। 3 নম্বরে নীলিমা ইব্রাহিম, দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাঠের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এখানে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে গভীর এবং তাত্ত্বিক আলোচনা করা হয়েছে। 4 নম্বর আহমদ শরীফ, বাঙালি ও বাংলা সাহিত্য, ইতিহাস বেজ একটি গ্রন্থ বাংলা সাহিত্যের, এবং এখানে ভাষা একটু কঠিন, ভাবের দোত্তনা সৃষ্টি করে বস্তুনিষ্ঠ আকারে এক গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আলোচনা করা আছে। এটাই ছিল আমাদের মূলত আজকের আলোচনা এবং সহায়ক গ্রন্থের রেসপেক্টে বা পার্সপেক্টিভে আমরা আলোচনাকে গুণগ্রাহী করেছি, প্রাঞ্জল করেছি এবং সবার জন্য যতটা সম্ভব ফলপ্রসূ করার চেষ্টা করেছি। এটাই ছিল আমাদের আলোচনা। আশা করি আমার আলোচনা থেকে তোমরা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছ এবং আমি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে থাকার চেষ্টা করব। আজকের মতো আমি আমার আলোচনাকে ইতি টানছি। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থেকো, সুস্থ থেকো।